আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন আসে নাই স্যার। এখন কি মানে স্ক্রিন দেখতে পারতেছেন? আসে নাই স্যার, এখন আসছে স্যার, আসছে। আচ্ছা, তো হ্যাঁ, দেখেন যে আমরা ট্রান্সপোর্টেশনে মডার্ন ট্রেন্ড গুলা কি কি আমরা গত দুইটা ক্লাসে জিনিসগুলো দেখছি। আজকে আমরা দেখবো যে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে আসলে কি বুঝি, যে হোয়াট ইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। দেখেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সায়েন্স অফ মেজারিং ট্রাফিক অ্যান্ড ট্রাভেল। মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা পড়াশোনা বা এমন একটা বিজ্ঞান, যেই বিজ্ঞানটা হচ্ছে রাস্তায় কি পরিমাণ ট্রাফিক আছে। রাস্তায় ট্রাফিক বলতে কি বুঝেন? রাস্তায় হচ্ছে ভেহিকেল, পেডিস্ট্রিয়ান। ভেহিকেল বলতে রাস্তায় যে গাড়ি ঘোড়া মানে গাড়ি ঘোড়া গুলা চলতেছে, আর পেডিস্ট্রিয়ান বলতে রাস্তায় যে মানুষজন চলাচল করতেছে, এবং রোড ইউজার মানে যারা রাস্তা ব্যবহার করতেছে, সবাই হচ্ছে রাস্তার আসলে ট্রাফিক। এবং ট্রাভেল কি জিনিস? ট্রাভেল হচ্ছে এই যে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, বা আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমরা কি করতেছি? আমরা রাস্তায় ট্রাভেল করতেছি বা রোড ইউজ করে ট্রাভেল করতেছি। তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটা হচ্ছে এই যে রাস্তায় যত রকমের ট্রাফিক আসতেছে বা যাচ্ছে, যত রকমের ট্রাভেল হচ্ছে, এগুলো নিয়ে তারা কাজ করে। দ্য স্টাডি অফ বেসিক লস রিলেটিং টু ট্রাফিক ফ্লো অ্যান্ড জেনারেশন। এবং তারা রাস্তায় যে ট্রাফিক ফ্লো বা ট্রাফিক ফ্লো জেনারেশনের যে মানে মেইন নিয়মগুলা বা বেসিক ল গুলা আছে, এগুলো নিয়ে কাজ করে। ট্রাফিক ফ্লো কি জিনিস? ট্রাফিক ফ্লো হচ্ছে একটা নির্দিষ্ট রাস্তায়, মনে করেন এটা একটা রাস্তা, একটা নির্দিষ্ট পোর্শনে একটা নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ ভেহিকেল আপনার ক্রস করে, এই ভেহিকেলটাকে বলা হচ্ছে ট্রাফিক ফ্লো। ওই সংখ্যাটাকে একটা নির্দিষ্ট রাস্তায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় যে পরিমাণ আপনার ভেহিকেল বা যেই পরিমাণ গাড়ি ঘোড়া ক্রস করতেছে, ওই পার্টিকুলার জায়গাটাতে ওই নির্দিষ্ট সময়ে ওই গাড়ির সংখ্যাটাকে বলা হচ্ছে ট্রাফিক ফ্লো। যে কি পরিমাণ ফ্লো আসলে আসলো বা কি পরিমাণ ফ্লো হচ্ছে ওই জায়গাটা দিয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে মানে আর কি বুঝি? যে অ্যাপ্লিকেশন অফ দিস নলেজ টু দ্য প্রফেশনাল প্র্যাকটিস অফ প্ল্যানিং, ডিজাইনিং অ্যান্ড অপারেটিং ট্রাফিক সিস্টেম to achieve safe, efficient and convenient movement of person and goods। মানে হচ্ছে এই যে আপনি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে ট্রাফিক ট্রাভেল, তারপর হচ্ছে ট্রাফিক ফ্লো জেনারেশন, এগুলো নিয়ে কাজ করবেন বা এগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন। এই পড়াশোনার আসলে লাভ কি, বা এই জিনিসগুলো জেনে আসলে আমাদের লাভটা কোন জায়গায়? এই জিনিসগুলো জেনে আমাদের লাভ হচ্ছে আমরা যখন রাস্তাঘাট ডিজাইন করব বা প্ল্যান করব, বা রাস্তাঘাটের ট্রাফিক সিস্টেম অপারেট করব, আমরা যেন সেফলি এবং ইফিসিয়েন্টলি জিনিসগুলো ডিজাইন করতে পারি। এবং আমাদের সেফ এবং ইফিসিয়েন্ট ডিজাইনের কারণে রাস্তায় মানুষজন এবং গুডস মানে হচ্ছে পণ্য, আপনি মানুষ এবং পণ্য যেন সেফলি এবং কনভেনিয়েন্টলি পরিবহন করতে পারেন বা ট্রান্সপোর্ট করতে পারেন। এটাই হচ্ছে কি আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মেন উদ্দেশ্য। তার মানে আমাদেরকে বিভিন্ন জিনিসপত্রগুলো জানতে হবে, ট্রাফিক কি জিনিস, ট্রাভেল কি জিনিস, রাস্তায় কিভাবে ট্রাফিক ফ্লো জেনারেট হচ্ছে। এবং এই জানাগুলা বা যে জিনিসগুলো আমরা জানবো, এগুলো হচ্ছে আমরা রাস্তাঘাট প্ল্যানিং বা ডিজাইন করার সময় আমরা অ্যাপ্লাই করলে হয়তো একটা সেফ এবং সিকিউর ট্রান্সপোর্টেশন সিস্টেম দাঁড়া করানো যাবে, যেখানে আপনি সেফলি এবং সিকিউরলি মানুষ এবং পণ্য পরিবহন করতে পারবেন। তাহলে হোয়াট ইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বোঝা গেছে না? নাকি যায় নাই কোনটা? বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এবার দেখেন যে এটার হিস্ট্রি, মানে এটা আসলে কিভাবে ইভলভ হয়েছে। একদম শুরুতে বা অনেক দিন আগে কিন্তু আজকের দিনে রাস্তায় বের হইলে আপনি যে রকমের ট্রাফিক ফিচার বা যেই ধরনের ট্রাফিক রুলস এবং রেগুলেশন দেখতেছেন, এগুলা কিন্তু একদিনে আসে নাই, এগুলা আস্তে আস্তে ইভলভ হয়ে আসছে। ঠিক আছে? যে প্রথমে দেখেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাজ ইট ইজ নোন টুডে হ্যাজ ইভলভ গ্র্যাজুয়ালি উইথ দ্য ইনক্রিজ ইন ট্রাফিক, ভেহিকেল অ্যান্ড পেডিস্ট্রিয়ান। তার মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আজকের দিনে আপনি যা দেখতেছেন, এটা শুরুতে কিন্তু এমন ছিল না। এটা হচ্ছে গ্র্যাজুয়ালি সময়ের সাথে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকের এই অবস্থায় আসছে। এবং এই অবস্থাটা কেন আসছে? কারণ আপনার ট্রাফিক বাড়তেছে, ভেহিকেল পেডিস্ট্রিয়ান এদের সংখ্যা তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, যার জন্য ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও দিন দিন ইভলভ হচ্ছে। এই
বাড়তি সংখ্যক ভেহিকেল এবং পেডিস্ট্রিয়ানকে আপনার সাকসেসফুলি এবং সেফলি একোমোডেট করার জন্য। তারপর দেখেন যে ইনিশিয়ালি ইট ওয়াজ লিমিটেড টু অ্যাপ্লিকেশন অফ সিম্পল রুলস and regulations such as left driving rule, road sign, marking and intersection control by flag, etc. শুরুর দিকে বা প্রথম দিকে হচ্ছে রাস্তাঘাটে কিন্তু ট্রাফিক রুলস এবং রেগুলেশন বলতে আমরা বুঝতাম মাত্র কয়েকটা জিনিস। প্রথমটা হচ্ছে মনে করেন লেফট ড্রাইভিং রুল, মানে রাস্তায় যারা গাড়ি চালাবে, যারা বাম দিকের লেনে আছে তারা হচ্ছে কি বাম দিকের চাপায় গাড়ি চালাবে, ঠিক আছে, লেফট ড্রাইভিং রুল। এখন মনে করেন একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি এদিক থেকে আসতেছে, এই গাড়িটা কি করবে, এই লেনের এই বাম দিকে থাকবে, আবার এই গাড়িটা কি করবে, এই লেনের বাম দিকে থাকবে, মানে তারা হচ্ছে বাম দিকে চাপায় গাড়ি চালাবে। তারপর দেখেন যে রোড সাইন, রাস্তাঘাটে জাস্ট এরকম কিছু সাইন থাকতো যে সামনে স্কুল, আস্তে গাড়ি চালান, অথবা সামনে স্পিড ব্রেকার আছে, অথবা ইউ টার্ন নেওয়া নিষেধ, এরকম জাস্ট কয়েকটা সাইন থাকতো রাস্তায়। মার্কিং মানে হচ্ছে রাস্তার মাঝখানে মনে করেন এরকম ডটেড লাইন দেয়া আছে, আপনি বুঝতে পারবেন একটা 2 লেনের রাস্তা, এই লেন দিয়ে এদিকে গাড়ি যাবে, এই লেন দিয়ে এদিকে গাড়ি যাবে। আর রাস্তার মধ্যে এরকম ডটেড লাইন আর এরকম সলিড লাইন দেখবেন অনেক সময়। এই সলিড লাইনের মানে কি আর এই ডটেড লাইনের মানে কি কেউ কি বলতে পারবেন? জি স্যার। স্যার মানে সলিড কি? লাইন মানে হচ্ছে গাড়ি স্লো করতে হবে, ওখানে স্যার বাজার আছে বা এরকম কিছু একটা আছে বা স্কুল প্রতিষ্ঠান, গাড়ি স্লো করতে হবে। আনসারটা কে এরকম দিছেন? type এর- আমি স্যার, রিয়ন স্যার। আপনি শিওর? সলিড মানে তো স্যার ওভারটেকিং করা যাবে না মেবি। আলিফ মাহমুদের আনসারটা সঠিক। এটার মানে হচ্ছে রাস্তায় যখন আপনি দেখবেন এরকম ডটেড লাইন আছে, আপনি বুঝবেন যে আপনি মনে করেন এই লাইন মানে এই লাইনে আছেন, আপনার সামনে হচ্ছে মনে করেন যে এখানে একটা গাড়ি আছে, আপনি গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছেন, আপনার সামনের গাড়িটাকে। তো এই ডটেড লাইনের মানে হচ্ছে যদি এই ডান দিকের লেনে অন্য কোনো গাড়ি না থাকে, আপনি যদি দেখেন যে আপনার জন্য ওভারটেক করাটা সেফ, তাহলে আপনি এই লেনে আইসা এমনি ওভারটেক করতে পারেন চাইলে, ঠিক আছে? এটা হচ্ছে ডটেড লাইনের মানে। আর যদি এই লাইনটা সলিড থাকতো, একদম সলিড লাইন, তার মানে হচ্ছে ডান দিকের লেনে গাড়ি থাকুক বা না থাকুক, আপনি কোনোভাবেই লেন চেঞ্জ করতে পারবেন না। মানে বোঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন যে আমাদের এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটার হিস্ট্রির মধ্যে আর কি কি আছে যে সাবসিকুয়েন্ট আগেরকার দিনে দেখেন যে মার্কিং তো বুঝলেন, এন্ড ইন্টারসেকশন কন্ট্রোল বাই ফ্ল্যাগ। মানে এখনকার দিনে কি হয় যে রাস্তার মধ্যে এরকম সিগন্যালে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি জ্বলতেছে, বাট আগেরকার দিনে আপনার দেখবেন যে এখনকার দিনেও যে কি হয় যে ট্রেন যখন স্টেশনে আসে, ট্রেন ছাড়ার সময় হচ্ছে স্টেশন মাস্টার বা এরকম কেউ একজন একটা সবুজ ফ্ল্যাগ নাড়ায়, আবার অনেক সময় লাল ফ্ল্যাগ নাড়ায় ট্রেন থামানোর জন্য। তো আগেরকার দিনে এরকম ইন্টারসেকশনের মধ্যে হচ্ছে আপনার হয়তো মানুষজন বা ট্রাফিক পুলিশ ছিল কিনা জানি না, হয়তো এরকম মানে স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়াররা ছিল, তারা হচ্ছে হয়তো সবুজ মানে পতাকা বা লাল পতাকা দেখায় গাড়ি থামাইতো বা গাড়ি যাইতে দিত, মানে এরকম কোনো সিগন্যাল সিস্টেম ছিল না আর কি। আচ্ছা, subsequent analysis of traffic operation and road accident led to the realization that traffic regulation and other method of traffic control should be based on proper engineering studies. মানে এই যে দিন দিন আপনি বিভিন্ন রকমের ট্রাফিক অপারেশন বা রোড অ্যাক্সিডেন্ট এগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে, এই গবেষণাগুলো হচ্ছে মানুষজনকে বুঝতে সাহায্য করছে যে রাস্তায় যদি সেফলি চলাচল করতে হয়, তাহলে হচ্ছে এই যে রাস্তার বিভিন্ন প্ল্যানিং বা রাস্তার যে ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং স্টাডি, মানে এগুলো আন্দাজে করলে হবে না, এগুলো হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং স্টাডি বা মানে প্রপারলি ইঞ্জিনিয়ারিং নলেজ ইউজ করে কাজগুলো করতে হবে। যদি আমি চাই রাস্তায় যানজট মানে রাস্তায় সেফটি বাড়াইতে, ঠিক আছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট যদি কমাইতে চাই, তাহলে হচ্ছে রাস্তায় আমি যে ডিজাইন করব বা রাস্তার যে রুলস এবং রেগুলেশন গুলো আমি অ্যাপ্লাই করব, প্রত্যেকটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং গবেষণার যে আউটপুট, ওই আউটপুটের উপর ভিত্তি করে করতে হবে, আমাকে আন্দাজে করলে হবে না। আচ্ছা, এরপর দেখেন যে in consequence, as extension of traffic regulation, many new traffic control and management techniques were devised, such as speed zoning, traffic signal, turn restriction, parking restriction, bus priorities, one-way street. তার মানে হচ্ছে এই যে মানে মানুষজন বুঝতে পারলো যে আমরা যদি রাস্তাঘাটে চলাচল বা রাস্তাঘাটে ভেহিকুলার মুভমেন্ট বা গাড়ির যে মুভমেন্ট,
এই মুভমেন্ট গুলাকে সেভ করতে চাই বা এগুলাকে নিরাপদ রাখতে চাই, তাহলে হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করে কাজগুলো করতে হবে। এবং এটার ফলশ্রুতিতে বিভিন্ন রকমের টেকনিক বা রুলস এবং রেগুলেশন হচ্ছে আসা শুরু করলো, বা মানুষজন বিভিন্ন রকমের রুলস এবং রেগুলেশনের সাথে পরিচিত হওয়া শুরু করলো। যেমন কি কি, প্রথমটা হচ্ছে স্পিড জোনিং। মানে হচ্ছে আপনি দেখবেন যে এরকম অনেক জায়গায় ক্যান্টনমেন্টের ভিতরে দেখবেন যে জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে যে সর্বোচ্চ গতিসীমা এত কিলোমিটার/আওয়ার। খেয়াল করছেন? জি স্যার। স্কুলের সামনে এরকম একটা স্পিড লিমিট লেখা থাকে, Yes, sir. ঠিক আছে? তো এরকম আপনার বিভিন্ন ধরনের গবেষণা করে বা বিভিন্ন রকমের সার্ভে করে হচ্ছে আহ প্রত্যেকটা জোনের জন্য আপনার দেখা হয় যে ওই জোনের জন্য আসলে সেফ স্পিডের লিমিট কত, মানে ওই রাস্তায় হাইয়েস্ট কত স্পিডে গাড়ি চললে ওই রাস্তা যারা ইউজ করতেছে তারা সেফ থাকবে। তো এইভাবে করে হচ্ছে এক একটা জোনের জন্য এক একটা স্পিডের লিমিট ফিক্স করা হয়, এটাকে বলে হচ্ছে স্পিড জোনিং, ঠিক আছে? তারপর দেখেন ট্রাফিক সিগন্যাল। সবাই জানেন যে ট্রাফিক সিগন্যাল এখন হচ্ছে পপুলার বাংলাদেশে। আগেরকার দিনে হয়তো মানুষজন পতাকা, লাল পতাকা সবুজ পতাকা দিয়ে ট্রাফিক কন্ট্রোল করতো, বাট এখন হচ্ছে কি ট্রাফিক সিগন্যাল আছে, এবং ট্রাফিক সিগন্যালে কোন সিগন্যালে লাল বাতি কতক্ষণ জ্বলবে, কোন সিগন্যালে সবুজ বাতি কতক্ষণ জ্বলবে, কোন সিগন্যালে হলুদ বাতি কতক্ষণ জ্বলবে, এগুলারও আপনার পার্টিকুলার ডিজাইন আছে। ডিজাইন করে আপনাকে এই টাইমগুলো ফিক্স করতে হবে যে আপনি লাল বাতি কতক্ষণ জ্বালাবেন, সবুজ বাতি কতক্ষণ জ্বালাবেন, হলুদ বাতি কতক্ষণ জ্বালাবেন, ঠিক আছে? যদিও বাংলাদেশে কেউ মানে না, মানে বাংলাদেশে হচ্ছে গিয়া লাল বাতি জ্বললেও মানুষজন যদি ট্রাফিক পুলিশ না থাকে মানে সিগন্যাল ব্রেক করে চলে যায়। আবার দেখা যায় যে সবুজ বাতি জ্বলতেছে উপরে, বা ট্রাফিক পুলিশ হাত দেখায় নিচে গাড়ি থামায় রাখছে। এরকম হয়তো বাংলাদেশে, নাকি হয় না? ভুল বললাম কোনটা? জি স্যার, হয়। বাট মানে ট্রাফিক সিগন্যালেরও ডিজাইন আছে। আমরা ইনশাল্লাহ ট্রাফিক সিগন্যালের ডিজাইন শিখবো। আচ্ছা, তারপর দেখেন যে টার্ন রেস্ট্রিকশন। আপনি দেখতেছেন কোন একটা জায়গায় গাড়ি যদি ডান দিকে টার্ন নেয়, মানে রাইট টার্ন নেয়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। বাট ওই গাড়িগুলো যদি ইউ টার্ন নেয় বা লেফট টার্ন মানে বাম দিকে টার্ন নেয়, তাহলে তেমন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না। তাহলে আপনি ওই পার্টিকুলার রাস্তাটাতে কি করবেন, রাইট টার্ন ব্যান করে দিবেন, যে কোনো গাড়ি ডান দিকে টার্ন নিতে পারবে না। পার্কিং রেস্ট্রিকশন, আপনি বলে দিবেন যে আপনার হসপিটাল আছে, মনে করেন হসপিটালের সামনে কোনো গাড়ি পার্ক করতে পারবে না। অথবা মনে করেন আপনার একটা সুপার মার্কেট আছে, আপনি মানে ট্রান্সপোর্টেশন অথরিটি, আপনি বুঝলেন যে এই মার্কেটের সামনে যে গাড়িগুলো দাঁড়ায় এই গাড়িগুলোর জন্য রাস্তায় জ্যাম লাগে। তো আপনি মানে পার্কিং রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলে তখন ওই মার্কেটের সামনে আর কোনো গাড়ি দাঁড়াইতে পারবে না। তারপর বাস প্রায়োরিটি, আপনি যদি বাসের জন্য একটা আলাদা লেন রাখেন রাস্তার মধ্যে, যে পাবলিক বাস যেগুলো আছে এগুলো হচ্ছে ওই লেনটা ইউজ করে সবার আগে চলে যেতে পারবে, বাসের জন্য যদি এরকম প্রায়োরিটি রাখেন, তাইলে কি হবে, ওই পাবলিক বাসগুলো রাস্তার মধ্যে যানজটে পড়তেছে না। এটাও একটা আপনার নিউ টেকনিক বা নিউ মডার্ন টুলস বলতে পারেন। ওয়ান ওয়ে স্ট্রিট, আপনার আপনি দেখতেছেন যে রাস্তা যদি টু ওয়ে হয়, দুই দিক থেকে যদি গাড়ি চলে, গাড়ির মধ্যে কলিশন বা কনফ্লিক্ট হওয়ার চান্স বেশি। আপনি কি করতে পারেন, রাস্তাগুলোকে ওয়ান ওয়ে বানিয়ে দিতে পারেন, মানে এক ডিরেকশন থেকে কেবলমাত্র গাড়ি চলবে, বোথ ডিরেকশনে গাড়ি চলতে পারবে না। বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার। ফার্স্টে কি হইলো, তারপর আস্তে আস্তে কিভাবে মডার্নাইজেশন হচ্ছে, বা নতুন নতুন নিয়ম বা নতুন নতুন টেকনিক গুলা কিভাবে আস্তে আস্তে আশা করি বুঝতেছেন। এরপর দেখেন যে eventually it become evident that the planning and design of efficient road network largely depends upon the integrated land use and transport policies and effective demand management। মানে এটা ইভেনচুয়ালি বা সময়ের সাথে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে আপনি যদি মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে ইফেক্টিভলি প্ল্যানিং এবং ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ল্যান্ড ইউজ মানে একটা জায়গায় বা কোনো একটা শহরের জায়গা, কোনো একটা পার্টিকুলার জায়গা কি কাজে ব্যবহার হবে, এবং ওই জায়গার পাশ দিয়ে মানে যে রোড নেটওয়ার্ক যাচ্ছে বা রোড নেটওয়ার্ক কোন দিকে যাবে রাস্তাঘাট, এই জিনিসগুলো হচ্ছে একসাথে চিন্তা করে মাথায় রাখতে হবে। এটা প্রথম ক্লাসে বলছিলাম যে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্টেশন প্ল্যানিং পলিসি, ঠিক আছে? ইফেক্টিভ ডিমান্ড ম্যানেজমেন্ট, এবং আপনার যে চাহিদা, মানুষের যে ট্রাভেল করার চাহিদা, আপনাকে ইফেক্টিভলি ম্যানেজ করতে হবে। আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে কিভাবে আপনি মানুষের ট্রাভেলের ডিমান্ড কমাইতে পারেন। সবকিছু এখন অনলাইন হয়ে গেছে, সবকিছু অনলাইন হয়ে যাওয়াতে আপনাদের ট্রাভেল ডিমান্ড কমে গেছে না? করোনার মধ্যে কমছে নাকি কমে নাই, কোনটা?
এবং মানে আমরা এখন চেষ্টা করতেছি আমাদের ট্রাভেল ডিমান্ড কমাইতে। স্বাভাবিক যে করোনার মধ্যে আমরা বাসা থেকে বেরোতে যাচ্ছি না, বা বের হইলেও অনেক মানে রিস্ক কাজ করতেছে। তো ওই জন্য দেখবেন যে এখন সবকিছু বলতে গেলে অনলাইন হয়ে গেছে। তো আপনি যদি এরকম অনলাইন প্যাটার্ন বা অনলাইন বেস সিস্টেমের সাথে ইউজ টু হয়ে যান, তাহলে কিন্তু আপনার ট্রাভেল ডিমান্ড অটোমেটিক্যালি কমবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন যে ইফেক্টিভ ডিমান্ড ম্যানেজমেন্ট, এইটার আরো দুইটা অপশন আছে। অপশনগুলোকে কি? রোড প্রাইসিং টু কন্ট্রোল এন্ড ডিস্ট্রিবিউশন পিক আওয়ার। পিক আওয়ার ডিস্ট্রিবিউশন ব্যাপারটা তো আপনারা জানেন। আমি প্রথম দিন বলছিলাম যে একটা সময় স্কুল কলেজ অফিস আদালত মার্কেট সবকিছু খুলে না দিয়ে এবং সবকিছু একই সময় বন্ধ না করে, আমি যদি এগুলার টাইম গুলাকে একটু চেঞ্জ করে পুরা দিন জুড়ে বা পুরা 24 ঘন্টা জুড়ে ডিস্ট্রিবিউট করতে পারতাম, তাহলে পিক পিরিয়ড গুলা বা পিক আওয়ার গুলা ডিস্ট্রিবিউট হয়ে যেত। আর একটা পার্টিকুলার সময় সকালবেলা বা বিকালবেলা রাস্তার মধ্যে মানে প্রচুর পরিমাণে যানজট লাগতো না, তাই তো? এটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্টের একটা উপায়। আর একটা উপায় হচ্ছে রোড প্রাইসিং টু কন্ট্রোল। মানে দেখেন না, কোনো ব্রিজ বা সেতু ইউজ করতে গেলে টোল দেওয়া লাগে, দেখছেন? Yes, sir. সেরকম মনে করেন একটা রাস্তায় মারাত্মক যানজট হচ্ছে, আপনি যদি ওই রাস্তাটার মধ্যে এরকম মানে টোল অ্যাপ্লাই করার নিয়ম করে দেন যে ওই রাস্তাটা যারা ইউজ করবে তাদেরকে টাকা দেওয়া লাগবে, মানে ওই রাস্তাটার উপর যদি আপনি প্রাইস ইম্পোজ করেন, তখন দেখবেন যে রাস্তাটা অনেকে ইউজ করবেন, এমনিতেই অটোমেটিক হচ্ছে রাস্তার যানজট কমে যাবে। ঠিক আছে? Modern traffic engineering measures are mostly restrictive and dynamic in nature and largely depend in public transport facilities and information technology. মানে আধুনিক আপনার যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ফিচার গুলো আছে বা মেজারিং মানে যে টুলস গুলো আছে, এগুলোর বেশিরভাগই হচ্ছে রেস্ট্রিকটিভ। মানে হচ্ছে আপনি মানুষকে কোন একটা কিছু করতে মানা করবেন যে তুমি এখানে পার্কিং করতে পারবা না, তুমি এ রাস্তা ইউজ করতে পারবা না, তুমি ডান দিকে টার্ন নিতে পারবা না, এই রাস্তায় এত স্পিডের বেশি গাড়ি চালানো যাবে না, সামনে স্কুল আছে হর্ন দেওয়া যাবে না। মানে সবগুলা কি বেশিরভাগই কি রেস্ট্রিকটিভ না? মানে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছি আমরা। ঠিক আছে? তো মডার্ন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বেশিরভাগ যে টুলস বা টেকনিক গুলো আছে, এগুলো বেশিরভাগই হচ্ছে কি রেস্ট্রিকটিভ। আপনি মানুষকে প্রতিহত করবেন বা মানুষকে হচ্ছে বলে দিবেন যে কোন কাজটা আসলে করা যাবে না। এবং এগুলো ডাইনামিক। ডাইনামিক কেন? আজকে আমার দরকার হচ্ছে এই রোডে আমি ডান দিকে গাড়িগুলোকে টার্ন নিতে দিব না, এমন হইতে পারে যে পরশুদিন মানে বাম দিকে টার্ন নিলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আপনি কি করবেন? ওই রাস্তার জন্য নিয়মটা চেঞ্জ করে ডান দিকে টার্ন অ্যালাউ করবেন, বাম দিকে টার্ন অ্যালাউ করবেন না। ঠিক আছে? এবং মানে বর্তমানে আপনার মডার্ন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুলো ডিপেন্ড করতেছে কি পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। মানে আমরা ইনফ্লুয়েন্স করতেছি মানুষকে বেশি কি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য, প্রাইভেট ট্রান্সপোর্ট বা প্রাইভেট মোড গুলাকে অ্যাভয়েড করার জন্য। এবং এগুলা ডিপেন্ডেন্ট কিসের উপরে? ইনফরমেশন টেকনোলজি, আইটির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? কারণ মানে এখন কিন্তু দেখবেন যে গাড়ি হচ্ছে গিয়ে মানুষের কমান্ড বুঝে। আপনি যদি গাড়িকে মানে ড্রাইভ করা লাগে না, আপনি যদি গাড়ির মধ্যে আপনার মানে অরিজিন আর ডেস্টিনেশন, আপনি কোত্থেকে উঠছেন গাড়িতে আর কোথায় যাবেন বলে দেন, গাড়ি সেলফ ড্রাইভিং কার মানে একটা অনেক পপুলার কনসেপ্ট এখন, যে গাড়ি নিজে নিজে ড্রাইভ করতে পারে, মানে কোনো ড্রাইভার লাগে না। ঠিক আছে? আচ্ছা, কারো যদি মনে করেন যে মারাত্মক আগ্রহ যে আমি মানে সেলফ ড্রাইভিং কার নিয়ে একটু জানতে যাচ্ছি বা এগুলা কিভাবে কাজ করে, তাহলে কোর্সেরা বলে একটা আপনার ওয়েবসাইট আছে, সবাই নাম শুনছেন? No, sir. আজকে কোর্সেরাতে হচ্ছে এই সেলফ ড্রাইভিং কারের উপর দেখবেন 3-4টা কোর্স আছে। মানে যদি কারো মনে হয় যে অনেক বেশি আগ্রহ, কারণ কোর্সগুলো কঠিন, মানে একটু সময় নিয়ে করতে হবে বা টাইম লাগবে করতে, তো যদি মনে হয় যে আবার ওই কোর্সগুলো করতে গেলে দেখবেন যে বেসিক ম্যাথের অনেক কিছু আপনার একটু ক্লিয়ার করা লাগবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো একটু ভালো মতো বোঝা লাগবে। তো যদি কারো আগ্রহ থাকে তো করতে পারেন। যদি একবার করতে পারেন তাহলে দেখবেন যে ফিউচারে যদি কেউ ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করতে যান বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কাজ করতে যান, তার মানে আসলে অনেক সে বেনিফিটেড হবেন বা সে জিনিসগুলো হয়তো তার জন্য মানে ভালো হবে আর কি, যদি কোর্সটা করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন যে আহ, কিছু অবজেক্টিভ বলা আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর। আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মেইন অবজেক্টিভটা কি আমরা একটু দেখি, আসেন। টু ইমপ্রুভ ওভারঅল রোডওয়ে ক্যাপাসিটি। আচ্ছা, মানে আমরা রাস্তার যে ধারণ ক্ষমতা বা রাস্তাতে কি পরিমাণ গাড়ি রাস্তাটা ইউজ করতে পারতেছে, এই জিনিসটাকে হচ্ছে রাস্তার ক্যাপাসিটি বলে।
আমাদের ডিমান্ড বাড়তেছে, মানে গাড়ির রাস্তায় বেশি সংখ্যক গাড়ি আসতেছে, কিন্তু রাস্তার ক্যাপাসিটি কি বাড়তেছে? রাস্তা কি সাইজে বড় হচ্ছে? হচ্ছে? না স্যার। না স্যার। স্যার সাইজে বড় হচ্ছে না স্যার, আগেরটাই আছে। হ্যাঁ আমি শুনতেছি, আমি ইচ্ছা করে মিউট করছি, ঠিক আছে? আচ্ছা, দেখেন, স্যার আমি ভাবছি আপনি চলে গেছেন। না আমি যাইনি, আমি আসি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে যেহেতু রাস্তা সাইজে বড় হচ্ছে না, কিন্তু আপনার ডিমান্ড বাড়তেছে, আপনার তো রাস্তার ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো আপনি কি করতে পারেন? আপনি যদি মানে এক্সিস্টিং আমার যেই ফ্যাসিলিটি গুলো আছে রাস্তার মধ্যে, এগুলাকে যদি আমি প্রপারলি প্ল্যানিং করে অর্গানাইজড ওয়েতে ইউজ করতে পারি, তাহলে আপনি এক্সিস্টিং রাস্তার সাইজ না বাড়ায় রাস্তার ক্যাপাসিটি আপনি বাড়াইতে পারবেন। মনে করেন একটা রাস্তার মধ্যে এরকম একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে এই জায়গায় কিছু গাড়ি পার্কিং করে আছে। আমরা বলেন এই রাস্তাটার ক্যাপাসিটি বেশি, নাকি যদি এই রাস্তার মধ্যে পার্কিং আপনি এলাও না করতেন তাহলে ওটার ক্যাপাসিটি বেশি থাকতো? স্যার এলাও না Parking করলে allow না করলে। অবশ্যই এলাও না করলে। আপনি কি রাস্তার সাইজ বাড়াইছেন ক্যাপাসিটি বাড়ানোর জন্য? আপনি কিন্তু রাস্তার সাইজ বাড়াননি। আপনি কি করলেন? একটা জায়গায় পার্কিং মানে এলাও করতেছিল, আপনি জাস্ট ওইটাকে বন্ধ করে দিলেন। আচ্ছা, তারপর দেখেন যে টু এনশিওর সেফটি, এটা হচ্ছে আরেকটা অবজেক্টিভ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর। আপনি চান যে রাস্তায় মানুষজন নিরাপদে চলাচল করবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বা যদি অ্যাক্সিডেন্ট হয়ও মানুষজন গুরুতর আহত হবে না বা নিহত হবে না। তো এগুলো এনশিওর করা হচ্ছে কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা উদ্দেশ্য। সিন্স বোথ vehicle and vehicle pedestrian conflicts reduce roadway capacity and cause accident risk, overall objective is to minimize this conflict so as to make the most economic use of the existing roadway facilities. তার মানে যেহেতু ভেহিকেল মানে রাস্তায় যদি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির কনফ্লিক্ট বা সংঘর্ষ হয়, এবং পাশাপাশি যদি একটা গাড়ির সাথে একটা পেডিস্ট্রিয়ান বা একটা হিউম্যান বিইং বা একটা মানুষের সংঘর্ষ হয়, বা একজন পথচারীর সংঘর্ষ হয়, যেটাই বলেন না কেন, দুই রকমের কনফ্লিক্ট বা দুই রকমের সংঘর্ষই কিন্তু রাস্তার ক্যাপাসিটি কমায় দিচ্ছে। মনে করেন আপনি ঢাকা থেকে কুমিল্লা আসতেছেন বা কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন, এই ঢাকা চিটাগং হাইওয়েতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, আপনি দেখবেন অনেক গাড়ি কিন্তু দাঁড়ায় থাকে, সামনে আগাইতে পারে না। কখনো খেয়াল করছেন যে এরকম আপনি অনেক জ্যামের মধ্যে বসে আছেন, আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছেন ভাই কি হয়েছে সামনে, তখন ড্রাইভার হচ্ছে একটু খোঁজখবর নিয়ে বলে না যে সামনে একটা ট্রাক উল্টাই গেছে বা একটা বাস অ্যাক্সিডেন্ট করছে। যতক্ষণ পর্যন্ত না ওই বাসটা হচ্ছে আপনার পুলিশ মানে লোকাল থানা থেকে এসে হচ্ছে ওইটা রাস্তা থেকে সরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তায় একটা বিশাল পরিমাণে যানজট লাগে। তো রাস্তার কি হচ্ছে? ক্যাপাসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, তো সব রকমের অ্যাক্সিডেন্টই যেহেতু রাস্তার ক্যাপাসিটি কমায় দেয়, আমরা চাই যে এই ধরনের কনফ্লিক্ট বা অ্যাক্সিডেন্ট গুলা কি মিনিমাইজ হবে, এবং মানে মিনিমাইজ হলে কি হবে, রাস্তার ক্যাপাসিটি কমবে না, বা রাস্তায় এরকম হঠাৎ করে কনফ্লিক্টের কারণে ট্রাফিক জ্যাম লাগবে না, এবং রাস্তাটার একদম 100% ইকোনমিক্যাল ইউজ মানে আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে কি কি আছে। আমরা যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়বো, মানে আমরা আমরা কিন্তু এখন আমাদের মেইন পড়াশোনায় ঢুকি নেই, আজকে 3 নাম্বার ক্লাস। আমি কিন্তু এখন আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তায় বলতেছি। আমি বুঝতেছি যে আপনাদের কাছে হয়তো একটু বোরিং লাগতেছে যে এত কথাবার্তা এত থিওরি, মানে বাট এই ইন্ট্রোডাক্টরি পার্টটাই হচ্ছে মেইনলি বোরিং। এরপর দেখবেন যে থিওরি আছে কিন্তু থিওরি গুলো অতটা বোরিং না। ঠিক আছে, তো দেখেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে আমরা কি কি পড়বো এই কোর্সে, বা আমাদেরকে কি কি জানতে হবে, বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আসলে কি কি নিয়ে ডিল করে। প্রথমে দেখেন যে জিওমেট্রিক ডিজাইন, মানে রাস্তার মধ্যে আপনার এই রাস্তাটা কতটুকু স্লোপ হবে, রাস্তাটার টার্নিং রেডিয়াস কতটুকু হবে, তারপর হচ্ছে রাস্তাটার আর কি বলবো, রাস্তাটাতে ব্যাংকিং কতটুকু হবে, মানে এই জিনিসগুলো হচ্ছে কি রাস্তা জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসবে। প্ল্যানিং অফ রেগুলেটরি মেজার, আপনি যে একটা রাস্তার মধ্যে রাইট টার্ন নিষিদ্ধ করে দিবেন, লেফট টার্ন নিষিদ্ধ করে দিবেন, আপনি বলবেন যে এই রাস্তায় কোনো পথচারী পারাপার হইতে পারবে না, এই যে আপনি রেগুলেটরি মেজার মানে রুলস এবং রেগুলেশন গুলো যে আপনি অ্যাপ্লাই করবেন, এগুলোর প্ল্যান কোত্থেকে আসবে, আপনি কিভাবে ঠিক করবেন যে কোন রাস্তার জন্য আপনি কি ধরনের রেগুলেটরি মেজার নেবেন, এটা বুঝতে হইলে আপনাকে ট্রাফিক স্টাডি করতে হবে। বিভিন্ন রকমের ট্রাফিক স্টাডি আছে, ট্রাফিক ভলিউম স্টাডি, ট্রাফিক স্পিড স্টাডি, ট্রাফিক ডিলে স্টাডি। তো এই স্টাডি গুলো হচ্ছে আমরা এই কোর্স ইনশাআল্লাহ কিভাবে করতে হয় আমরা দেখব। ডিজাইন এন্ড অ্যাপ্লিকেশন অফ কন্ট্রোল ডিভাইস, এই যে মানে ট্রাফিক কন্ট্রোলের বিভিন্ন রকম ডিভাইস আছে, রাস্তার মধ্যে সিগন্যাল আছে, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, হলুদ বাতি জ্বলে, এই ডিভাইস গুলা কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে এই ডিভাইস গুলা অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসগুলা এই কোর্সে ইনশাল্লাহ বুঝতে পারবেন।
ফাংশনাল প্ল্যানিং অফ রোড নেটওয়ার্ক, এবং রোড নেটওয়ার্ককে আপনি কিভাবে কাজে লাগাবেন, বা রোড নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়, কয় রকমের রাস্তা আছে, কোন রাস্তার কাজ কি, কোন রাস্তা কখন ব্যবহার হয়, এই জিনিসগুলা এই কোর্সে ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করতেছি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখি যে আমাদের why transportation engineering is so essential nowadays, মানে এখনকার দিনে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কেন এতটা দরকার বা কেন এতটা মানে ইসেনশিয়াল। দেখেন যে বিকজ অফ ইনক্রিজড আরবানাইজেশন প্রসেস, নগরায়ন হচ্ছে না, এই যে গ্রাম, দেখবেন যে গ্রামের মধ্যে এখন হচ্ছে দিন দিন মানে মডার্নাইজেশন হয়ে গ্রামে ইন্ডাস্ট্রি হচ্ছে, কলকারখানা হচ্ছে, আর মানে নগরায়ন হচ্ছে। তো নগরায়নের কারণে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটা আসলে দরকার, কারণ নগরায়ন হইলে বা আরবানাইজেশন হইলে কি গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়বেই, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়লে কি হবে, রাস্তার ক্যাপাসিটি কমবে। তো আপনি যদি বেশি সংখ্যক গাড়ি ঘোড়াকে ইফেক্টিভলি রাস্তায় একোমোডেট করতে চান, আপনাকে স্যার হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল বলেন বলেন। স্যার। ওই যে আমি বলতে চাচ্ছি যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্যার আমরা দেখি যে অনেক সময় ট্রাক বা ভেহিকেল ওভারলোড হলে রাস্তার অনেক ড্যামারেজ হয়। তো হ্যাঁ আমি যখন স্যার রাস্তাটা বানাবো স্যার, দেখলাম যে ওইখানে আমার কারেন্ট লোড আছে, লাইভ লোড আছে হচ্ছে গিয়া ধরেন কথার কথা 10 টন। তো আমি হ্যাঁ। যদি ওইটারে দ্বিগুণ করে বানাই তাহলে আমাদের দেশের জন্য ভালো না। যেমন ঢাকা চিটাগাং হাইওয়েতে এখন ওভারলোড চলে, তো আমি হ্যাঁ। যদি ওভারলোড হিসাব করেই বানাইতাম তাহলে তো স্যার আমার জন্য রাস্তাটাও টেকসই হইতো আর এত মানে গ্যাঞ্জাম হইতো না। আপনার কোশ্চেনটা খুবই মানে ভালো এবং ইফেক্টিভ কোশ্চেন। আমি এটার আনসারটা তাইলে একটু দেই 2 মিনিটে, ঠিক আছে? স্যার আর একটা কোশ্চেন হচ্ছে সংক্ষেপে অ্যাড করি, সেটা হচ্ছে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে স্যার আপনার ব্রেকিং ফেইলিওর। তো হ্যাঁ। আমরা যদি দেখি স্যার মানে নন ব্র্যান্ড যেমন আপনার অশোক লেল্যান্ড বা টাটা এসবের চেসিস গুলার বা ব্রেকিং সিস্টেম খুবই দুর্বল। হ্যাঁ। আমি যদি স্যার ইউরোপিয়ান যে ব্র্যান্ড গুলো আছে মার্সিডিজ, ভলভো, এই ব্র্যান্ড বা হিনো এই ব্র্যান্ডের মানে ট্রাক বা চেসিস যেটাই বলেন ইউজ করি, ওদের ব্রেকিং সিস্টেম ভালো, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইটিএস সবগুলাই ভালো স্যার। তাহলে আমরা ওইগুলা ইউজ করি, এই মানে আপনার নন ব্র্যান্ড ইউজ না করলে, তাহলে এটার ক্ষেত্রে 50% অ্যাক্সিডেন্ট হ্রাস হইতো না স্যার? হয়তো মানে আপনার তাহলে স্যার কোশ্চেন হচ্ছে কেন ইউজ করে না। জি স্যার, মানে আমরা তো জানি বা যারা মালিক তারা তো এমন না হ্যাঁ। যেটা বুঝে না। আচ্ছা, এবার আমি 2টা কোশ্চেনের আনসার দেই, বেশিক্ষণ টাইম নিব না, কারণ বেশিক্ষণ টাইম দিলে দেখা যাবে যে আজকে যতটুকু টার্গেট করছি একটু যাইতে পারবো না। আপনার প্রথম কোশ্চেনটা হচ্ছে রাস্তার মধ্যে তো মানে আমরা জানি যে এখানে অনেক বড় বড় ট্রাক আসবে, অনেক হিউজ পরিমাণ লোড দিবে, মানে তারপরেও দেখা যাচ্ছে যে আমি ওই লোডটা হিসাব করে হচ্ছে কেন ডিজাইন করতেছি না, তাই তো? জি স্যার। 1 নম্বর কথা হচ্ছে ওই লোড হিসাব করেই রাস্তা ডিজাইন করা হয়, বাট এখানে প্রবলেমটা কোন জায়গায়, রাস্তা যখন সিভিল ইঞ্জিনিয়াররা বানায়, 1 নম্বর কথা হচ্ছে যেই পরিমাণ আপনার ম্যাটেরিয়াল লাগবে ওইটা দেয় না, চুরি করে। বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয় হচ্ছে রাস্তার কাজে। আপনি একটা বর্ষাকালের আগে একটা রাস্তা বানানো হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিতে দেখবেন রাস্তা নষ্ট হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু একটা রাস্তা 1 বছরও টিকে না ঠিক মতো, ঠিক আছে? এটা গেলে একটা জি রিজন। আরেকটা হচ্ছে আপনি যে মানে বলতেছেন যে ট্রাকের মধ্যে হিউজ পরিমাণ লোড আসতেছে, মনে করেন এটা একটা ট্রাক, ঠিক আছে? জি স্যার। আপনি কখনো দেখছেন যে একটা ট্রাক হচ্ছে তার ক্যাপাসিটি এতটুকু, আপনি জানেন, আপনি এই পরিমাণ মালামাল নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে দেখছেন কোনোদিন? না স্যার, দেখি নাই স্যার। প্রত্যেকটা ট্রাক কি থাকে, ওভারলোড থাকে। জি স্যার। এখন আপনি বলতেছেন যে আমি ওভারলোড হিসাব করে রাস্তা ডিজাইন করব, আপনি কতটুকু ওভারলোড হিসাব করবেন, কোন ট্রাকে কতটুকু ওভারলোড চাপাবে আপনি কি জানেন? স্যার আমরা তো স্যার একটা আনুমানিক আইডিয়া পাই, যেমন 16 ফিটের। আইডিয়া আমি পাবো। আপনি যখন ওভারলোড হিসাব করে রাস্তাটা ডিজাইন করতেছেন, আপনি কি করতেছেন, ওই ট্রাক ড্রাইভারকে উৎসাহিত করতেছেন যে বাবা তুমি তোমার ট্রাকের মধ্যে ওভারলোড করো, কোনো সমস্যা নাই, তোমারে কেউ কিচ্ছু বলবে না, তোমার জন্য বাংলাদেশের সরকার তুমি যে ওভারলোড করবে এটা চিন্তা করেই রাস্তা ডিজাইন করছে যেন রাস্তা নষ্ট না হয়। তখন ব্যাপারটা কি হবে, এই ট্রাক ড্রাইভার ওভারলোড করবে, রাস্তায় যখন টার্ন নিবে ওভারলোডের কারণে তার গাড়িটা উল্টায়, সেও মরবে, মানুষও মারবে। অতিরিক্ত পণ্য বোঝাই করা ট্রাক এরকম উল্টাই গেছে রাস্তার মধ্যে, মানে পেপারে পড়ছেন না? জি স্যার। এটা কেন হয়, কারণ
এই গাড়িটার ওজন নেওয়ার ক্ষমতা হচ্ছে গিয়ে আপনার মনে করেন 2 টন, সে নিয়ে রাখছে মানে 15 টন, বা সে নিয়ে রাখছে মনে করেন 10 টন। যখন গাড়িটা টার্ন নিবে অতিরিক্ত ওজনের কারণে দেখা যায় যে গাড়িটা একদিকে কাত হয়ে যায়, টার্ন নেওয়ার সময় সে স্টেবল থাকতে পারে না। তো এই জিনিসগুলোর জন্য কি মানে আপনি মানে এমন না যে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত লোড কতটুকু আসবে ওটা ধরে ডিজাইন করলেই আসলে হইলো না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইনো, ভলভো বা মানে মার্সিডিজ এই মানে গাড়িগুলোর তো চেসিস হচ্ছে আপনার বা ইঞ্জিন হচ্ছে ভালো, ব্রেক ফেল করে না। তো বাংলাদেশে কেন হচ্ছে ইন্ডিয়ান অশোক লেল্যান্ড, টাটা এগুলা আমরা ইউজ করি? দেখেন, অশোক লেল্যান্ড, টাটা খারাপ নাকি ভালো আমি বলবো না, ঠিক আছে? ভলভো, মার্সিডিজ এগুলো হচ্ছে ব্র্যান্ড, মানে আমরা জানি যেগুলো ইউরোপিয়ান ব্র্যান্ড, অনেক নামি দামি ব্র্যান্ড, এগুলা মানে অনেক পপুলার। তো আমরা এগুলোতে কম ডাউট করি, বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশে আপনি অশোক লেল্যান্ডই আনেন বা আপনি ভলভোই আনেন, একটা নির্দিষ্ট সময় পরে সবগুলা গাড়ির ফিটনেস শেষ হয়ে যায়, মানে ফিটনেস চেক করতে হয় বা ফিটনেস ছাড়া গাড়িগুলার রোড পারমিট বন্ধ করে দেওয়া লাগে। আপনি আমারে বলেন কুমিল্লাতে শাসনগাছা থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত যে মাইক্রোগুলা চলে, পেট কাটা ছোট ছোট মাইক্রোগুলা, এগুলার জি, স্যার। ব্রেকিং সিস্টেম, এগুলার গিয়ার সিস্টেম, কোনটা আপনার মনে হয় যে একেবারে মানে আপ টু ডেট বা হচ্ছে কোনটা হচ্ছে স্ট্যান্ডার্ড? আপনার কাছে কেমন মনে হয় স্ট্যান্ডার্ড কেমন এগুলা? স্যার মারুতি সুজুকি গাড়ি যদি ব্র্যান্ড নিয়েও থাকে স্যার, ওটার কাছে আমার কোনো ওটার ভ্যালু নেই, কারণ স্যার ওদের ব্রেকিং সিস্টেমই বাজে স্যার। আচ্ছা, আর তারপর বাকিগুলোর হিসাব তো স্যার অন্যরকম। ক্যান্সেল। আপনি দেখবেন যে মানে এই যে মাইক্রোগুলা চলে এই শাসনগাছা থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত, এগুলোর ব্রেকিং সিস্টেমের অবস্থা এরকম যে কোনোটাতে দেখা যাবে যে এরকম আপনার গিয়ার হইতেছে গিয়া তার দেয়া বা দড়ি দেয়া বাইন্ধা রাখছে, মানে আপনার যে দরজা দরজা খুলে পড়া যায়। মানে একবার আমি যাওয়ার সময় হচ্ছে দরজা খুলে নামার সময় দরজা খুলে পড়ে গেছিল। আপনি আমরা বলেন যে এগুলার কোনো ফিটনেস আছে বা এগুলার কোনো মানে রাস্তায় মানে চলার কোনো মানে কি বলবো সেফটির দিক চিন্তা করলে কোনো মানে রাইট আছে এগুলো রাস্তায় চলার? স্যার না স্যার, একটুও না স্যার। তারপরে তো চলতেছে, এগুলারে ধরে না কেন? স্যার ওই যে বিআরটি এর স্যার কেন তারপরে ধরে না? মানে কেন ধরে না বা তাদেরকে ধরে বা ধরলে কি হয় আমরা সবাই জানি। যাই হোক, এখন দেখেন আমরা হচ্ছে আবার চলে আসি যে কেন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং জরুরি। প্রথমটা ছিল ইনক্রিজ আরবানাইজেশন প্রসেস, নগরায়ন বাড়তেছে, ইনক্রিজ ট্রাফিক ডিমান্ড, ফেনোমেনাল গ্রোথ ইন ট্রাফিক স্পেশালি উইদিন আরবান এরিয়াস। মানে আপনার শহরগুলোতে ট্রাফিক ডিমান্ড মানে গাড়ি ঘোড়ার সংখ্যা, মানুষের সংখ্যা দিন দিন খালি বাড়তেছে তো বাড়তেছেই। তো এগুলাকে সেফ রাখার জন্য আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং একটা দরকারি জিনিস। ডিফিকাল্টিস ইন এক্সপান্ডিং রোডওয়ে ফ্যাসিলিটিস উইদিন বিল্ট আপ এরিয়াস, মানে হচ্ছে আপনার ট্রাফিক তো বাড়তেছে, এখন এই বেশি ট্রাফিক গুলাকে অ্যাকোমোডেট করার জন্য তো আপনি আপনার অলরেডি যে শহর আছে ঢাকা শহর, ঢাকা শহরে কি নতুন রাস্তা বানানোর আর কোনো জায়গা আছে? আপনি আমরা বলেন। স্যার। স্যার তার মানে ঢাকা শহর আপনার ইনবিল্ট, মানে ঢাকা শহরের এরিয়া কিন্তু মোটামুটি মনে করেন এতটুকু ফিক্সড, এবং ঢাকা শহরে অলরেডি রাস্তাঘাট মনে করেন সব হয়ে গেছে, রাস্তাঘাট মানে এস্টাবলিশড। কিন্তু ঢাকা শহরে তো মানুষের ট্রাফিকের ডিমান্ড দিন দিন বাড়তেছে, মানুষ তাদের জীবিকার প্রয়োজনে সব ঢাকা যায়, মানে চিন্তা করে যে ঢাকায় গেলে ভালো চাকরি হবে বা ঢাকায় মানে জব অপরচুনিটি বেশি। তো যেহেতু মানুষ বাড়তেছে ট্রাফিক ডিমান্ড বাড়তেছে, কিন্তু রাস্তা তো নতুন করে রোড নেটওয়ার্ক বাড়ানোর তো কোনো সুযোগ নেই ঢাকা শহরে। এক্সিস্টিং রোড নেটওয়ার্ক যা আছে এগুলা দিয়ে যদি আপনি মানে অতিরিক্ত ডিমান্ড যেগুলো আসতেছে এগুলো ফুলফিল করতে যান, আপনার হাতে একটাই উপায়, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে জিনিসগুলো করতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে কনজেশন বিকাম ক্রনিক ইন এভরিওয়্যার, এই ওয়ার্ডটার সাথে আজকে পরিচিত হন। এখন থেকে হচ্ছে আর ট্রাফিক জ্যাম বলবেন না, এখন থেকে কি বলবেন? কনজেশন বলবেন বা ট্রাফিক কনজেশন বলবেন? কনজাস্টেড কথাটার মানে কি বলেন তো? আটকে থাকা। মানে কোনো কিছু আমরা বলি না, মনে করেন আপনি একটা প্যাসেজের ভিতর দিয়ে হাঁটতেছেন, প্যাসেজটা যদি অনেক চিপা হয় বা ন্যারো হয়, আমরা বলি না যে জায়গাটা অনেক কনজেস্টেড, মানে অনেক সংকীর্ণ, আমি যাইতে পারতেছি না। তো রাস্তায় এরকম হচ্ছে কনজেশন বা মানে কনজেশন বলতে আমরা বুঝি রাস্তায় যখন ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয় তখন ওটাকে আমরা কনজেশন বলি, ঠিক আছে? বা ট্রাফিক কনজেশন বলি বা কনজেশন বলি। তো এখন থেকে ট্রাফিক জ্যাম বলবেন না, কি বলবেন? যেহেতু আপনারা সব সিভিল ইঞ্জিনিয়ার, ট্রাফিক কনজেশন বলবেন। আচ্ছা,
তারপর দেখেন যে যেহেতু কনজেশন বিকাম ক্রনিক ইন এভরিওয়্যার, মানে সব জায়গায় কনজেশন হচ্ছে, তো এই কনজেশন কমাইতে হইলে কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে হবে বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে হবে। ইনক্রিজড এয়ার পলিউশন, আপনার দিন দিন ট্রাফিকের সংখ্যা বা গাড়ির সংখ্যা বাড়াতে বাতাস দূষণ বেশি হচ্ছে, মানে পরিবেশ দূষণ বেশি হচ্ছে। তো এই পরিবেশ দূষণ কমাইতে হলে আপনার রাস্তায় গাড়ির সংখ্যা কমাইতে হবে, এবং এটা কমানোর জন্য আপনার হাতে অপশন আছে কি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা। ইনক্রিজ অ্যাক্সিডেন্ট নাম্বার, রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে, তো এই সংখ্যা কমাইতে হইলে বা এই জিনিস রোড অ্যাক্সিডেন্ট মিটিগেট করতে হইলে আপনাকে অবশ্যই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মানে অ্যাপ্লাই করতে হবে। আর কি রোড নেটওয়ার্ক বিকাম লার্জার, আপনার দিন দিন আরবানাইজেশন হচ্ছে বা নগরায়ন হচ্ছে, নগরায়ন হইলে কি নতুন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, তার মানে কি রোড নেটওয়ার্ক বা এরকম রোডের রুট বাড়তেছে। তো এই বেশি সংখ্যক রোড নেটওয়ার্ককে যদি আপনি সেফলি অপারেট করতে চান এবং মেনটেনেন্স করতে চান, অবশ্যই মানে আপনার কাছে কিন্তু কোনো না কোনো একটা থিওরি থাকা লাগবে যে আমি কোন থিওরিতে আগাইলে হচ্ছে এই জিনিসগুলো ঠিক মতো মেনটেন করতে পারবো। এবং আপনার কাছে কি থিওরি আছে? ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এটাই হচ্ছে আপনার থিওরি। ঠিক আছে, আচ্ছা এখন একটা মজার জিনিস আমরা দেখবো, এই যে বলতেছি কনজেশন বা রাস্তায় ট্রাফিক জ্যাম, এই কনজেশনকে হচ্ছে মানে কনজেশনের একটা কারণ হচ্ছে বটল নেক। বটল নেক মানে কি বলেন তো? বটল নেক এই কথাটার বাংলা কি? বটল মানে কি? নেক, বটল হচ্ছে বোতল, আর নেক গলা কি? পর্যন্ত। নেক হচ্ছে ঘাড় বা গলা। তাহলে বোতলের ঘাড় এইটার সাথে ট্রান্সপোর্টেশনের কনজেশন বা কজেস অফ কনজেশনের সম্পর্ক কি বলেন তো? কেউ কি স্যার বলতে পারবেন? স্যার একটা রোড যদি স্যার মানে প্রশস্ত হয় স্যার, তারপর স্যার যদি চাপা হয়ে যায় ইনফর্ম একটা রাস্তা মনে করেন এরকম আছে, হ্যাঁ আলিফ ঠিকই বলছে, একটা রাস্তা মনে করেন এরকম আছে, এই রাস্তার মধ্যে মনে করেন রাস্তাটার উইথ এতটুকু না, এখান থেকে এতটুকু না, রাস্তাটা চড়া এতটুকু তো। জি স্যার। এখন একটু সামনে গিয়ে মনে করেন এই জায়গায় হচ্ছে এরকম অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে, এই গাড়িগুলার কারণে রাস্তাটার ইফেক্টিভ উইথ বা যতটুকু জায়গা আসলে মানে রাস্তার ইউজাররা ইউজ করতে পারবে এটা কমে গিয়ে এই জায়গাতে ইফেক্টিভ উইথটা এতটুকু হয়ে গেল না। জি স্যার। এখন আপনি যদি চিন্তা করেন এইখানে এরকম একটা বোতলের মতো শেপ ক্রিয়েট হয়েছে, তো এই জায়গাটাকে বলা হচ্ছে বটল নেক। ঠিক আছে, যেখানে হচ্ছে হঠাৎ করে আমার রাস্তার ইফেক্টিভ উইথ কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বটল নেক। স্যার যাত্রাবাড়ি ফ্লাইওভারটা স্যার এরকম স্যার উঠতে স্যার বিশাল বড়, নাম হ্যাঁ। সময় মাত্র 2 লেন। তাহলে বুঝতে পারলেন যে বটল নেক হচ্ছে কি কন্ডিশনের একটা কারণ। ঠিক আছে, ফর বেটার ম্যানেজমেন্ট অফ রোড নেটওয়ার্ক দ্য ট্রাফিক ইঞ্জিনিয়ার মাস্ট নো দ্য কমন কজেস অফ কনজেশন এন্ড অ্যাক্সিডেন্ট। মানে রাস্তায় ট্রাফিক জ্যাম বা কনজেশন কেন হয় এবং রোড অ্যাক্সিডেন্টের যে কমন মানে সাধারণ যে কারণগুলোতে এরকম রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই জিনিসগুলো সম্পর্কে ট্রাফিক ইঞ্জিনিয়ার বা আপনার মানে যারা রাস্তায় ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদেরকে ধারণা থাকতে হবে। কন্ডিশনের বিভিন্ন কারণ আছে, প্রথম কারণটা হচ্ছে এক্সটার্নাল বা জিওমেট্রিক ফ্যাক্টর বা বাহ্যিক কারণ। ঠিক আছে, বাহ্যিক কারণটা কিরকম? মনে করেন রোড ইন্টারসেকশন, একটা চৌরাস্তার মোড়, আপনি এই একটা চৌরাস্তার মোড় মনে করেন ডিজাইন করছেন, আপনি এখানে কোনো কার্ভ রাখেন নাই, একদমই স্ট্রেট বানাইছেন, এই পাশ থেকে যে গাড়িটা যায় সে হচ্ছে এদিক থেকে কোনো গাড়ি আসতেছে নাকি দেখে না, আর এদিক থেকে যে গাড়িটা আসতেছে সে এদিক থেকে কোনো গাড়িটা আসতেছে নাকি দেখে না। তার মধ্যে কি তাদের মধ্যে কি হবে, একটা 90 ডিগ্রিতে একটা সংঘর্ষ হওয়ার চান্স আছে না? আছে। জি স্যার। তার মানে এরকম মানে রাস্তার জিওমেট্রিক ফিচারের কারণে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে, ট্রাফিক জ্যাম হইতে পারে। রেলওয়ে ক্রসিং, দেখবেন যে রেলওয়ে ক্রসিং গুলা কিরকম হয়, আপনার রাস্তাটা মনে করেন অনেক চওড়া, বাট এই একটু জায়গার মধ্যে রেল ক্রসিং মানে দেওয়া হয়েছে। রেল ক্রসিং এর এখানে মনে করেন একটা অফিসের মতো আছে, যেখানে মানে যে মানুষটা হচ্ছে ক্রসিং থেকে কন্ট্রোল করতেছে তার অফিস, গাড়ি ঘোড়া কিন্তু আর এদিক দিয়ে যাইতে পারে না, মানে রাস্তাটার ইফেক্টিভ উইথ কিন্তু এই রেল ক্রসিং এর কারণে কমে গিয়ে এতটুকু হয়ে গেল। ঠিক আছে, হঠাৎ করে তাহলে একটা বড় বটল নেক ক্রিয়েট হইলো।
তো এই রেল ক্রসিং রাস্তার মাঝখানে হঠাৎ করে দিয়ে দেওয়ার কারণে রাস্তার আপনার ক্যাপাসিটি কমে যাচ্ছে। ন্যারো রোড ব্রিজ কালভার্ট, একটা বিশাল রাস্তা আছে মনে করেন, একটু আগে যে কে জানি বলতেছিল যাত্রাবাড়িতে ফ্লাইওভার যেটা, মানে আপনি দেখবেন রাস্তা অনেক চওড়া, হঠাৎ করে একটা ব্রিজ শুরু হয়েছে, ব্রিজটা অনেক চিকন। তো এই রাস্তা থেকে ব্রিজটাতে উঠার সময় হঠাৎ করে একটা বটলনেক ক্রিয়েট হইলো না? জি স্যার। মানে রাস্তার ইফেক্টিভ উইথটা কমে গেল। তো এই কারণে রাস্তায় যানজট বা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট রোডওয়ে উইথ, মানে রাস্তার যে উইথ বা চওড়া এটা ইনকনসিস্টেন্ট, মানে সব জায়গায় কনসিস্টেন্ট নাই, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। তো এরকম ইনকনসিস্টেন্সির কারণে রাস্তায় ট্রাফিক জ্যাম বা হচ্ছে কি আপনার অ্যাক্সিডেন্ট কারণ হইতে পারে। পুয়ার টার্নিং রেডিয়াস, আচ্ছা একটা রাস্তায় মনে করেন আপনি টার্ন নেবেন, টার্ন নেওয়ার জন্য যতটুকু আপনার রাস্তাটা রেডিয়াস থাকা লাগবে অতটুকু প্রোভাইড করা হয় না আমাদের দেশে, দেখা যায় যে আরো কম দেওয়া হয়। তো এই পুর টার্নিং রেডিয়াসের কারণে গাড়িগুলো দেখা যায় যে এরকম টার্ন নেওয়ার সময় অনেক সময় রাস্তা থেকে ছিটকায় যায়, ছিটকায় বাইরে পড়ে যায়। দেখবেন যে এরকম মানে পাহাড়ি রাস্তায় গাড়ি খাদের মধ্যে পড়ে না, বা এরকম মনে করেন যে রাস্তায় টার্নিং রেডিয়াস ভালো না, আমরা ছোটবেলায় ব্যাংকিং বলে একটা জিনিস পড়ছি না, স্যার ব্যাংকিং কম। যে রাস্তার রাস্তার সাইডটা একটু উঁচা করতে হয়, নাইলে কি হবে আপনার কেন্দ্র বিমুখী বলার কারণে গাড়িগুলো হচ্ছে রাস্তা থেকে ছিটকায় যাওয়ার চেষ্টা করে। ছোটবেলায় পড়ছেন না? জি স্যার। এরকম যদি আপনি মানে রাস্তার ডিজাইন যদি আপনার ঠিক না থাকে, বা যদি পুয়ার টার্নিং রেডিয়াস, যদি রাস্তাটা যেখানে যে রাস্তায় মানে গাড়িগুলা যে রাস্তায় টার্ন নিবে ওই রাস্তার টার্নিং রেডিয়াস যদি ঠিক মতো ডিজাইন না করা হয় তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর দেখেন যে সাইড ফ্রিকশন, ফ্রিকশন মানে কি বাধা বা ঘর্ষণ, আর সাইড ফ্রিকশন মানে কি যে পাশের থেকে বা সাইড থেকে যে বাধাটা আসতেছে রাস্তার মধ্যে, যদি এখানে সেখানে আপনার দোকানদার হকার দাঁড়ায় থাকে বা গাড়ি ঘোড়া পার্কিং করে, এটা এক ধরনের সাইড ফ্রিকশন না? স্ক্যাটার্ড পার্কিং নন মোটর অ্যাক্টিভিটি এলং রোড, মানে হচ্ছে এখানে সেখানে ইচ্ছা মতো গাড়ি দাঁড়া করে রাখছে। স্ক্যাটার্ড পার্কিং নন মোটর অ্যাক্টিভিটি, যে রাস্তার পাশে মনে করেন একজন ফলালা একটা ফলের ঠেলা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তো রাস্তার কি হচ্ছে ইফেক্টিভ উইথ কমে যাচ্ছে। আর হচ্ছে কি দেখেন যে ফ্রিকুয়েন্ট রোড সাইড এন্ট্রি, মানে হচ্ছে মনে করেন যে এরকম একটা রাস্তা আছে, এই একটা সাইড রোড আছে মনে করেন, আপনি দিক দিয়ে মনে করেন মনের সুখে গাড়ি চালায় যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে একটা মানুষ এদিকে এই সাইড রোড থেকে গাড়ি নিয়ে মেইন রোডে চলে আসলো হঠাৎ করে ফ্রিকুয়েন্টলি, এও আসলো, সে আপনার জন্য কি অ্যাক্সিডেন্টের চান্স বাড়ায় দিচ্ছে না? এই জিনিসগুলা বাড়াচ্ছে নাকি বাড়াচ্ছে না? বাড়াচ্ছে স্যার। তারপর বাস স্টপ পার্কিং নিয়ার জাংশন, আপনি যদি এরকম ইন্টারসেকশন বা জাংশনের কাছাকাছি একটা বাস স্টপ দেন যে এই জায়গায় গাড়িগুলো দাঁড়ায় মানুষজনকে নামাবে বা উঠাবে, তাহলে কি হবে মানে সে একটা অবস্টাকেল ক্রিয়েট করতেছে না, মানে ভিউ অবস্টাকেল, এখানকার গাড়িগুলা কিন্তু এদেরকে দেখতেছে না, আবার এখানকার গাড়িগুলা এদেরকে দেখতেছে না এই বিশাল একটা বাস স্টপের কারণে। আর এখানে হঠাৎ করে যদি আপনি একটা এরকম বাস দাঁড়ানোর সুযোগ করে দেন, রাস্তার ইফেক্টিভ উইথটা জাংশনের কাছাকাছি এসে কমে গেল না? জি স্যার। তো যার জন্য ট্রাফিক জ্যাম বা অ্যাক্সিডেন্ট হইতে পারে। রোড সাইড কাট আনফিনিশড রিপেয়ার অফ রোড সাইড পেভমেন্ট, রাস্তার মাঝখানে মাঝে মধ্যে দেখবেন যে ওয়াসা হচ্ছে কি করে রাস্তার মাঝখানে ভালো রাস্তা গর্ত খারাপ করে করে কাজ করে, বা রাস্তার মাঝখানে রিপেয়ারের কাজ করে। তো রাস্তার মাঝখানে গর্ত করলে বা এরকম রিপেয়ারের কাজ করলে রাস্তার ইফেক্টিভ উইথ কমে যায়, তো এগুলা যানজট বা আপনার অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতে পারে রাস্তার মধ্যে। আচ্ছা, এরপর দেখেন যে এটা তো গেল এক্সটার্নাল ফ্যাক্টর বা জিওমেট্রিক ফ্যাক্টর যেগুলো আছে, এগুলোর মধ্যে আরেকটা হচ্ছে পুয়ার রোডওয়ে এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে রাস্তার যে পরিবেশ, ওই পরিবেশ যদি খারাপ হয় তাও কিন্তু রাস্তায় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট বা যানজট হইতে পারে। পুয়ার রোড ডিসিপ্লিন, রাস্তায় কেউ ট্রাফিক মানে না বা রাস্তায় কেউ ট্রাফিক রুল মানে না, মানুষজন ইচ্ছা মতো রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় দৌড়ায় রাস্তা পার হচ্ছে। রাস্তার মধ্যে যেসব বড় বড় গাড়িগুলো আছে এগুলো কোনো ট্রাফিক রুল মানতেছে না, মানে পুরো একটা ক্যাওটিক অবস্থা রাস্তার মধ্যে। এরকম যদি রাস্তার ডিসিপ্লিন, রোড ডিসিপ্লিন খুব দুর্বল হয় তাইলেও ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট বা ট্রাফিক জ্যামের পরিমাণ বাড়বে। আনকন্ট্রোলড পেডিস্ট্রিয়ান ক্রসিং, মানে রাস্তায় মানুষজন কিভাবে রাস্তা পার হবে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, কোনো জেব্রা ক্রসিং নাই, ট্রাফিক পুলিশ নাই, মানে সিগন্যাল লাল, মানে যখন লাল বাতি জ্বলবে তখন গাড়িগুলো থামবে, যখন গাড়িগুলো থামবে তখন মানুষ পার হবে, এই ধরনের কোনো নিয়ম কানুন নাই। মানুষের যখন ইচ্ছা হচ্ছে তারা রাস্তা মাঝখান দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। এরকম যদি আনকন্ট্রোলড পেডিস্ট্রিয়ান ক্রসিং থাকে তাহলে ওই রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। পুর রোড সারফেস কন্ডিশন, আপনার রাস্তায় জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, ঠিক আছে, জায়গায় জায়গায় গর্ত, রাস্তার সারফেস ভালো না, রাস্তায় ড্রাইভাররা গাড়ি চালাইতে গেলে মানে এরকম ঝাঁকুনি খাচ্ছে, এরকম যদি আপনার রাস্তার সারফেস কন্ডিশন খুব খারাপ হয় তাইলেও কিন্তু ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট বা যানজটের পরিমাণ বাড়বে। স্পিড ব্রেকার, একটু পরপর মনে করেন রাস্তার মধ্যে স্পিড ব্রেকার দিয়ে রাখছে একটু পরপর,
ওই রাস্তায় কি হবে, আপনার যানজট বাড়বে। কেমনে বাড়বে? কারণ গাড়িগুলা, আপনার সামনে যে গাড়িটা আছে সে কিন্তু একটু পর স্লো করবে স্পিড ব্রেকারের জন্য। তো আপনি কি করবেন? আপনিও স্লো করবেন, আপনার পিছনের গাড়িটাও স্লো করবে, অটোমেটিক রাস্তার মধ্যে জ্যাম লাগবে। ঠিক আছে? পুয়ার সাইড ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স মানে হচ্ছে দেখার যে অ্যাবিলিটি, মানে হচ্ছে এরকম একটা রাস্তা আছে মনে করেন, এই রাস্তার এই জায়গাটাতে একটা বিশাল বিলবোর্ড বানায় রাখছে কেউ একজন। এই বিলবোর্ডের কারণে এখানকার ট্রাফিক বা এখানকার ভেহিকেল এদিক থেকে যেগুলো আসছে সেগুলোকে দেখে না, আবার এদিক থেকে যেগুলো আসছে সেগুলো এগুলোকে দেখে না। তার মানে কি পুয়ার সাইড ডিস্টেন্স। সাইড ডিস্টেন্স মানে হচ্ছে কতটুকু দেখা যাচ্ছে, কতটুকু দেখতে পারতেছি আমি, এটাকে বলা হচ্ছে কি সাইট বা ভিশন। সাইট মানে কি, আমাদের আইসাইট বলি না আমরা, যে যে আইসাইট খারাপ হয়ে গেছে, মানে আমি এখন চোখে কম দেখি। এই ওয়ার্ডটার সাথে তো পরিচিত, পরিচিত না? তার মানে সাইড ডিস্টেন্স মানে হচ্ছে আপনি আপনার চোখে কতটুকু আসলে দেখতেছেন, ওই দূরত্বটুকুকে বলা হচ্ছে সাইড ডিস্টেন্স। তো এরকম মানে পুয়ার সাইড ডিস্টেন্সের কারণে, মানে পুয়ার সাইড ডিস্টেন্সটা কোত্থেকে হচ্ছে, আপনি রাস্তার মধ্যে একটা এরকম বিলবোর্ড লাগায় রাখছেন যার জন্য এক পাশের গাড়ি আরেক পাশের গাড়িটা দেখতেছে না। এইসব কারণে রাস্তায় কি হচ্ছে, আপনার অ্যাক্সিডেন্ট বাড়তেছে। পুয়ার লাইটিং, রাত্রেবেলা হচ্ছে অন্ধকারের মধ্যে গাড়ি চালাইতে হলে অবশ্যই রাস্তায় স্ট্রিট লাইট ঠিক থাকতে হবে। যদি রাস্তায় স্ট্রিট লাইট ঠিক মতো না থাকে, বা যদি মানে লাইট গুলো হচ্ছে গিয়া মানুষজন চুরি করে নিয়ে যায়, তাহলে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। পুয়ার ড্রেনেজ ফ্যাসিলিটি, রাস্তার যদি ড্রেনেজ ফ্যাসিলিটি খারাপ হয়, একটু বৃষ্টি হইলেই দেখবেন রাস্তার মধ্যে কি হবে, পানি জমবে। এবং ওই পানি কি করবে, রাস্তায় বিভিন্ন রকমের আপনার গর্ত টর্ত গুলা কিন্তু পানি জমলে আর বোঝা যায় না, কারণ মানে সমান রাস্তা প্লাস গর্ত সবই কি পানির নিচে চলে যায়। তো এরকম রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। ঠিক আছে, এগুলা গেল আমাদের কি ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কিছু কিছু ছিল, মানে কিছু ফ্যাক্টর ছিল কি, মানে আপনার জিওমেট্রিক ফ্যাক্টর ছিল, রাস্তার জিওমেট্রিক ফ্যাক্টর। আর কিছু ফ্যাক্টর হচ্ছে কি আপনার এনভায়রনমেন্ট কন্ডিশনের সাথে রিলেটেড, রোড এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। আমরা সবগুলো ফ্যাক্টরি দেখলাম। এরপর দেখেন যে ইন্টারনাল ফ্যাক্টর। এখন রাস্তায় ট্রাফিক জ্যামের বা অ্যাক্সিডেন্টের কিছু ইন্টারনাল বা অভ্যন্তরীণ কারণও আছে। প্রথম কারণটা কি, দেখেন যে হেটারোজেনিয়াস ট্রাফিক স্ট্রিম। আপনার একটা রাস্তায় মনে করেন যে সাইকেল, রিক্সা, গাড়ি, ট্রাক, বাস, মানে মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, স্লো মুভিং ভেহিকেল, ফাস্ট মুভিং ভেহিকেল, সব রকমের ভেহিকেল আছে। তাহলে ওটাকে আমরা কি বলতে পারি, হোমোজেনিয়াস বলবো নাকি হেটারোজেনিয়াস বলবো, সমসত্ব বলবো নাকি অসমসত্ব বলবো, কোনটা বলবো? অসমস্যা। অসমসত্ব বলবো। তো যদি ট্রাফিক স্ট্রিম এরকম হেটারোজেনিয়াস হয়, যে একই রাস্তায় আপনি দুই চাক্কার রিক্সা, ব্যাটারি রিক্সা, তারপর করিমন, নসিমন, তারপর হচ্ছে সাইকেল, মোটর বাইক, সিএনজি, কার, বাস সব অ্যালাউ করছেন, বড় সাইজের ভেহিকেল, ছোট সাইজের ভেহিকেল, তারপর অটোমেটিক ভেহিকেল মানে মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, তারপর যেগুলো খুব জোরে জোরে চলে গাড়ি, বাস, আবার যেগুলো আস্তে চলে রিক্সা, ঠেলা গাড়ি, সব আপনি অ্যালাউ করছেন। ওই রাস্তায় কি হবে, বিশাল পরিমাণে অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। কারণ কি, কারণ মনে করেন একটা গাড়ি যেটা জোরে চলে তার সামনে যদি একটা রিক্সা চলে আসে, আর রাস্তায় যদি ওভারটেক করার জায়গা না থাকে, এই রিক্সা কিন্তু গাড়িটার সাইড দিতে পারবে না, আর গাড়িও রিক্সাকে ওভারটেক করে আগে যাইতে পারবে না। তো অটোমেটিক রাস্তায় কি হবে, ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। ঠিক আছে, আর হাই ভলিউম অফ ট্রাফিক যখন হচ্ছে আপনার রাস্তায় ডিমান্ডের থেকে আপনার মানে যখন ক্যাপাসিটির থেকে ডিমান্ড বড় হয়ে যাবে, মানে রাস্তায় গাড়ি ধারণ ক্ষমতা মনে করেন 50টা কোন একটা রাস্তায়, বাট গাড়ি আসতেছে 500টা, তাহলে ওই রাস্তায় অটোমেটিক ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি হবে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে রাস্তায় সেফটি প্রবলেম কোন কোন জায়গায় উৎপত্তি হয়। সেফটি প্রবলেম অ্যারাইজ মেইনলি ফ্রম কনফ্লিক্ট, মানে সংঘর্ষ থেকে। এখন সংঘর্ষগুলো কোন জায়গায় হয়, এট ইন্টারসেকশন, রাস্তার চৌরাস্তার মোড়গুলোতে হয়, বা মানে জাংশন বা ক্রসিং গুলোতে হয়। এলং অন স্ট্রিট পার্কিং, রাস্তার উপর যদি কেউ গাড়ি দাঁড়া করায় রাখে, দেখবেন যে গাড়ির দরজা খোলার সময় হঠাৎ করে মানে পিছন থেকে আরেকটা গাড়ি এসে ওই দরজার মধ্যে ধাক্কা খায় বা দরজার মধ্যে মেরে দেয়। আপনি খেয়াল করবেন এরকম অনেকেই রাস্তার মধ্যে যখন নামে, মানে সাবধান না থাকার কারণে দেখবেন যে একটা পিছন থেকে রিক্সা আসতেছে, খেয়াল করে নাই, হঠাৎ হঠাৎ করে দরজাটা খুলে দিছে। এই রিক্সাওয়ালা কি হয়, এই দরজার সাথে বাড়ি খায়, রিক্সা উল্টায় যায়, আর নাইলে যে নামতে ছিল সে একটা বাড়ি খায়। তো এরকম অন স্ট্রিট পার্কিং এ কনফ্লিক্ট হইতে পারে। ওয়ার পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটিস আর হাই, যেখানে মানুষজন অনেক বেশি বা মানুষের সংখ্যা অনেক বেশি, এরকম জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এট ব্লাইন্ড স্পট, মানে ব্লাইন্ড স্পট মানে কি, যেখানে আপনি দেখবেন না, বেন্ড,
এরকম রাস্তা যদি বাঁক থাকে, এটা একটা ব্লাইন্ড মানে মনে করেন ব্লাইন্ড স্পট, কারণ এই দিক থেকে যে আসতেছে সে কিন্তু এই জায়গাটা দেখতেছে না। তো এরকম ব্লাইন্ড স্পট গুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। স্পট উইথ পুয়ার সাইড ডিস্টেন্স, মনে করেন যে ওই যে বললাম যে একটা জায়গা থেকে আপনি যদি একটা জায়গা ভালো মতো দেখতে না পারেন, এমন লোকেশন বা এমন স্পট গুলো যেখানে হচ্ছে কি সাইড ডিস্টেন্স ভালো না, পুয়ার, আর হচ্ছে লাইটিং ফ্যাসিলিটি পুয়ার, রাস্তায় মনে করেন স্ট্রিট লাইট নেই, রাত্রেবেলা অন্ধকারে গাড়ি চলা লাগে, ওই জায়গায় কি হবে, আপনার অবশ্যই কনফ্লিক্ট বা এরকম অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এই চান্সগুলো কেন বাড়তেছে বা এগুলো হওয়ার কারণগুলো কি কি? ডিউ টু পুয়ার রোড সারফেস কন্ডিশন, রাস্তার সারফেস কন্ডিশন ভালো না হইলে, ফল্টি রোড জিওমেট্রি, রাস্তার জিওমেট্রি যদি আপনার ওই যে রাস্তার টার্নিং রেডিয়াস, রাস্তায় কতটুকু ব্যাংকিং হবে, কতটুকু স্লোপ হবে, এই জিনিসগুলো যদি আপনার ফল্টি হয়, মানে এগুলো যদি ভুলভাল ডিজাইন করা হয়, পুয়ার ট্রাফিক অপারেশন কন্ডিশন, ল্যাক অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করার জন্য যদি পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কন্ট্রোল ডিভাইস না থাকে, পর্যাপ্ত পরিমাণ রোড সিগন্যাল না থাকে, পর্যাপ্ত পরিমাণ আপনার ট্রাফিক পুলিশ না থাকে, এই জিনিসগুলো হইলে রাস্তায় আপনার কনফ্লিক্ট বা সংঘর্ষ বাড়তে পারে। ড্রাইভার ফল্ট, ড্রাইভারের ভুলের কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট বা কনফ্লিক্ট হইতে পারে। মেকানিক্যাল ফেলিওর, যেটা ব্রেক ফেলিওর, গাড়ি ব্রেক ফেল করতে পারে। ঠিক আছে, মানে এই কারণগুলো থেকে হচ্ছে আপনার মানে সেফটি প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় কনফ্লিক্ট হইতে পারে বা কোন কোন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, এবং অ্যাক্সিডেন্টের কারণগুলা কি কি হইতে পারে আমরা দেখলাম। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি আজকে থেকে এতটুকু থাক। আমি হচ্ছে নেক্সট দিন হচ্ছে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুল বা কিভাবে হচ্ছে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা হয় বা কি কি ফিজিক্যাল মেজার আছে, কি কি হচ্ছে গিয়ে আপনার মানে রুলস এবং রেগুলেটরি মেজার আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ কথা বলবো এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুল থেকে। আজকে এতটুকুই থাক। একটু দাঁড়ান, আমি রেকর্ডিংটা অফ করে দিই।